সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যাংক সংস্কার এবং অর্থনীতি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন এএসএম আখতারুজ্জামান, ব্যাংক বিশ্লেষক, এবং আমার সাথে আরও আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকেই স্বাগত। আজকে আমরা কথা বলবো, নতুন সরকার তো চলে আসলো, সেই ক্ষেত্রে পুরনো সরকারের আমলে আমরা দেখেছি ব্যাংকে নানান ধরনের সমস্যা ছিল। তো সব কিছু মিলিয়ে ব্যাংক সংস্কার এবং অর্থনীতি নিয়ে কথা বলবো। আমি প্রথমেই আমার প্রশ্ন শুরু করতে চাই জনাব আখতারুজ্জামান, আপনাকে দিয়ে। আমি আপনার কাছে জানতে চাই, এই যে বিগত সরকারের আমলে নানান ধরনের ব্যাংকিং খাতে প্রবলেম ছিল, ঋণ খেলাপি থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল। তো সব কিছু মিলে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে আপনার মনে হয়, এবং সেগুলো সংস্কারে আসলে পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলতে চাচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছেন সংস্কারের ক্ষেত্রে কেমন হওয়া উচিত, আপনি দেখে থাকবেন যে 2000 যখন সালাউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন আমাদের ঋণ খেলাপির পরিমাণ ছিল 4000 কোটি টাকা। ফখরুদ্দিন আহমেদ ছিল, তখন আমাদের ঋণ খেলাপির পরিমাণ ছিল 6000 কোটি টাকা। এরপর যখন আতিয়ার রহমান সাহেব আসলো, তখন তারা দুই সেশনে প্রথমবার 37,000 কোটি টাকা ঋণ খেলাপি, পরবর্তী পর্যায়ে সেটা 57,000 কোটি টাকা, এবং গতকালকে পর্যন্ত ঋণ খেলাপির পরিমাণ ছিল 2 লাখ কোটির উপর বেশি, যেটা মোট ঋণের 12.56%। এখন প্রশ্ন হচ্ছে, এত ঋণ খেলাপি কেন হলো? এত ঋণ খেলাপি হওয়ার কারণটা কি? এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে যে গত 15 বছরেই ঋণ খেলাপির পরিমাণ 1,90,000 কোটি টাকা প্রায়। আচ্ছা, মানে দ্যাট মিনস দাঁড়ালো যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সময় ছিল ব্যাংকিং খাতে গত 15 বছর সময়। এই 15 বছর সময় বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাহেবের নেতৃত্বে 9টা ব্যাংক অলরেডি পরিচালনা পর্ষদ সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছেন। আচ্ছা, এবং তাদের মানে পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করেছেন, এবং সেখানে তাদেরকে সিরিয়াল বাই কালকে ওনাদের সাথে মিটিংও করেছেন। আগে সরকারের আমলে দেখা যাচ্ছে যে একই ব্যক্তিকে একাধিক ব্যাংক দেওয়া হয়েছে, অথচ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুসারে এক ব্যক্তি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে একজন থাকতে পারবে, পরপর 2 টার্মের বেশি থাকতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ওই কোম্পানির অ্যাক্টে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের সভাপতি যিনি ছিলেন, উনি তখন থেকে শুরু করে গত কিছুদিন আগ পর্যন্ত উনি সভাপতি ছিলেন, এখন উনি দেশ ছেড়ে চলে গেছেন। একই ব্যাংকে একজন পরিচালক দেখা যাচ্ছে যে ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে 25 বছর, এখনও সে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে অলরেডি ক্ষমতা দখল করে আছেন। আচ্ছা, তো এই কারণে ঋণ খেলাপির পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সংস্কারটা উল্লেখযোগ্যভাবে দরকার এবং সংস্কার হতে চলেছে। ধন্যবাদ। জনাব মাহফুজ কবির, আপনার কাছে একটু জানতে চাই, এই যে কিছুদিন আগ থেকেই ছোট ব্যাংকগুলো মার্জ করে ফেলার যেই সিস্টেমটা চালু হয়েছে বড় ব্যাংকগুলোর সাথে, এইগুলোর কারণে আসলে অর্থনীতি কিভাবে এফেক্টেড হবে বা উপকৃত হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে ঠিক ছোট বড় ব্যাংক নয়, বরং দুর্বলের সাথে দুর্বল ব্যাংক, কিছুটা সবল যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো একটা মার্জার অ্যাকুইজিশন হচ্ছে। তো এটা কিন্তু একটা গ্লোবাল প্র্যাকটিস, সারা পৃথিবীতে এগুলো হয়। তো আমাদের যেটা সবচেয়ে বড় বিষয় হলো কি, যে ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে ঠিকই, কিন্তু ব্যাংকগুলো পড়ে যায়নি। আমেরিকাতে আমরা দেখতে পেয়েছি 2-3টে ব্যাংক তারা পড়ে গেছে, সিগনেচার ব্যাংক সেগুলোর মধ্যে একটা। তো অন্যান্য দেশেও, জাপানেও উদাহরণ রয়েছে, এটা ইউরোপেও আছে, মানে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধর পরে। তো আসলে বাংলাদেশের পরিস্থিতিকে তাদের মধ্যে দিয়ে দেখলে চলবে না, তার কারণ বাংলাদেশের পরিস্থিতি এমন যেখানে দুর্বল হওয়ার পরে কিন্তু ব্যাংকগুলোকে সহযোগিতা করা হয়েছে। জনগণের যে কষ্টার্জিত করের টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই ব্যাংকগুলোকে মানি পাম্প করা হয়েছে, তারপরে টাকা প্রিন্ট করা হয়েছে, এবং বিভিন্নভাবে আসলে এই যে ঋণ খেলাপির তথ্য সেগুলো গোপনও করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা অ্যাকচুয়ালি হবে আর কি, আলটিমেটলি আমরা যদি হিসাব করি যে খেলাপি ঋণ। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুন পর্যন্ত 2,11,000 কোটি টাকা। তো এভাবে তথ্য গোপন করা, ভিন্নভাবে বিকৃতভাবে তথ্য প্রকাশ করা, এটার কারণে কিন্তু ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে যায়।
তো এখন এইভাবে করে সাবসিডাইজ করে বা অন্য কোনোভাবে যেগুলোতে আসলে অর্থনৈতিক ক্ষতি হয় সেই কাজগুলো করে যদি আমরা ব্যাংকগুলোকে টিকিয়ে রাখি তাহলে কিন্তু আসলে সমস্যার সমাধান হয় না, এবং এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশনকে কমানোই যাচ্ছে না। এই যে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা একটা বড় কারণ কিন্তু এই যে অতিরিক্ত যে খেলাপি ঋণ সেগুলো বিভিন্নভাবে পাম্প করছে, বিভিন্ন সেক্টরে আনপ্রোডাক্টিভ সেক্টরগুলোতে যাচ্ছে, আবার একই সঙ্গে অতিরিক্ত অর্থ ছাপানোর কারণে সে টাকাগুলো কিন্তু আবার বাজারে আসছে। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বাজারে, বিশেষ করে যে পণ্যদ্রব্যের বাজারে, সেবার বাজারে এবং অর্থ বাজারে, তো এগুলোই হচ্ছে আমাদের বড় সমস্যা। এবং এখন এই যে মার্জার অ্যাকুইজিশন যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু থমকে গেছে। আমরা এখন ইন্টারন্যাশনাল প্র্যাকটিসগুলো কী আছে, সেখানে বেস্ট প্র্যাকটিসগুলো কী, সেটা দেখে আমরা একটু লেসন লার্ন করবো, তারপরে হচ্ছে আমরা আবার হয়তো ফার্দার রিফর্মের দিকে যাব। তো এটা একটা অনগোয়িং প্রসেস। আমি মনে করি যে আসলেই এটা একটা ভালো উদ্যোগ যে এটা নেওয়া হয়েছিল IMF-এর পরামর্শে, এবং আমরা সেটা কিছু কাজ করেছি, কিন্তু এখনও অনেক দূর যাওয়া বাকি। তার কারণ আমাদের কিন্তু অনেক বড় একটা লিস্ট রয়েছে এই দুর্বল ব্যাংকের। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে 11টা ব্যাংকের অবস্থা একেবারেই ভালো নয়। এর মধ্যে ইসলামী ভাবধারার ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে, যেটা অত্যন্ত শক্তিশালী একটা ব্যাংক ছিল, সেখানে অর্ধেক টাকাই নাকি নেই। তো এখন এই যে আতঙ্ক জাগানোর মতো যে খবরগুলো, এগুলার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে এগুলো ফলাফল কী হচ্ছে। এখন আমার মনে হয় কি যে এখন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এবং সরকার, তারাই কিন্তু খুবই প্রতিশ্রুতিবদ্ধ যে এই ব্যাংকগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন। এই যে খেলাপি ঋণ যেগুলো আছে সেগুলো যেগুলো একবারে লোপাট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, সেগুলো ফেরত আনবেন, সম্পদ জব্দ করার কথাবার্তা হচ্ছে। এইভাবে আসলে পুরো আর্থিক খাতটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলে তখন অর্থনীতিও আস্তে আস্তে স্থিতিশীল হবে। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাই যে মূল্যস্ফীতি না কমলে নাকি পলিসি রেট বাড়ানোর কথা বলা হচ্ছে, এই পলিসি রেটটা কি, আর এটা আসলে বাড়ালে সেটা কি আমরা আর্থিকভাবে লাভবান হব কিনা? না, নীতি সুদের হার এটা প্রত্যেকটা জায়গাতে প্র্যাকটিস করা হয়, বিশেষ করে যে উন্নত দেশগুলোতে। সেটা আমরা দেখতে পেয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন আসলে ক্রাইসিস শুরু হয়ে গেল, সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হলো এবং পুরো যে ইনফ্লেশন প্রত্যেকটা জায়গাতে বেড়ে গেল, তখন আমেরিকাতে পলিসি রেট বাড়ানো হয়েছে, ইউরোপে বাড়ানো হয়েছে, এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের দেশেও একটা সময় ধরে কিন্তু পলিসি রেটটা স্ট্যাগনেটেড ছিল, কিন্তু এটা আস্তে আস্তে আমরা এখন বাড়ানোর দিকে যাচ্ছি, এখন 9%। হ্যাঁ, তো এখন এই যে পরিস্থিতি, তো এতে করে আমি মনে করি যে আরেকটুখানি যদি কিছুটা বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে দুটো ফলাফল হতে পারে। একটা হলো যে পণ্য এবং সেবার উৎপাদন খরচ দুটোই বেড়ে যেতে পারে, এবং বাজারের উপরে একটা প্রেশার পড়তে পারে। তার কারণ উৎপাদন খরচ বাড়লে খুব স্বাভাবিকভাবেই যে সেখানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তার কারণ আমাদের যে ইনফ্লেশন সেটা কিন্তু মোস্টলি কস্ট পুশ বা খরচ বেড়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম যখন ডিমান্ড সাইডের একটা ইম্প্যাক্ট পড়বে, মানে হলো যে যখন জিনিসপত্রের দাম বাড়বে তখন কিন্তু ক্রেতারাও কিছুটা কম কিনবেন, তখনই কিন্তু দেখা যাবে যে এক ধরনের প্রেশার পড়ছে, ডাউনওয়ার্ড প্রেশার পড়ছে বাজারে। তো এইভাবে করে আমরা একটা ব্যালেন্সের দিকে যাব, এবং এটা ছাড়া আসলে আমাদের অন্য কোনো পলিসি ইনস্ট্রুমেন্ট আসলে নেই। যে এখন যদি আমরা সুদের হার কমিয়ে দেই, মানে নীতি সুদের হার, যেটা আসলে যে ব্যাংক নীতি সুদের হারটা আসলে কি, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কোন হারে আসলে লেনদেন করবে, কোন সুদের হারে, সেটি হলো নীতি হার। অ্যান্ড ওইটার সঙ্গে কিন্তু আমরা সমন্বয় করে ব্যাংকের যে সুদের হার সেটা কিন্তু নির্ধারণ করতে থাকি, বিশেষ করে যে ঋণের সুদের হার। তো এইভাবেই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সুদের হার বাড়াতে থাকলে আসলে বিনিয়োগের ক্ষেত্রেও একটা নেতিবাচক প্রভাব পড়বে, এটা স্বাভাবিক, উৎপাদন খরচ বেড়ে যাবে, কিন্তু একই সঙ্গে বাজারের উপরে একটা ডাউনওয়ার্ড প্রেশার পড়ার কথা, যেটা আসলে ইকোনমিক্স বলে ব্যালেন্সটা করা পসিবল হবে। এটা হতে পারে, কিন্তু আমাদের একটা বারের দিকে যেতে হবে, মানে আমরা এর চেয়ে বেশি করবো না নীতি সুদের হার, সেরকম একটা চিন্তার দিকে যেতে হবে, এবং আস্তে আস্তে যদি আমরা ফ্লেক্সিবল করি তাহলে সেক্ষেত্রে একটা সময় গিয়ে বাজার একটু শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আখতারুজ্জামান, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে গত সরকারের আমলে যে এতগুলো ঋণ খেলাপির ঘটনা ঘটলো, এস আলম গ্রুপ 2 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে, এবং গভর্নর বলছেন যে যাদের ঋণ এত বেশি তাদের সম্পদ জব্দ করে এই ঋণগুলো পরিশোধ করা হবে, এটা কি আদৌ সম্ভব কিনা, আপনার দৃষ্টিতে কি মনে হয়? হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আপনি হয়তো কিছুদিন আগে একটা নিউজ লক্ষ্য করেছেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে তৎকালীন সময় 2017 সালে ধরে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংকের প্যাডের উল্টা পাতায় রিজাইন লেটার দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকেও একইভাবে উল্টা পাতায় রিজাইন লেটার দেওয়া হয়েছে, দিয়ে তারপরে এস আলম গ্রুপকে ওখানে ইন করা হয়েছে, এবং ওই সময় এস আলম গ্রুপ 2017 সালে পরের দিনই 72,000 কোটি টাকা নিয়ে গেছে। এইটা আমাদের দেশের জন্য একটা ভয়াবহ চিত্র। পরবর্তী পর্যায়ে একই আমরা দেখলাম যে ন্যাশনাল ব্যাংকও এস আলম গ্রুপ নিয়ে গেল, এবং সেখানেও দেখা গেছে যে এস আলম গ্রুপ যখন নিল, তার পরবর্তী পর্যায়ে ন্যাশনাল ব্যাংক থেকে এস আলমের গ্রুপের প্রায় 2,000 কোটি টাকার মতো মানে আনঅ্যাপ্লাইড ইন্টারেস্ট যেটাকে বলি সুদ, সেটা মকুব করে দেওয়া হয়েছে।
আচ্ছা, তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংক গভর্নর কালকে কিন্তু বলছে, কালকে কিন্তু একটা মিটিংয়ের মধ্যে উনি স্বীকারও করেছেন যে এক লোকের নাকি 600 থেকে 800 বাড়ি যুক্তরাজ্যে আছে, তারপরে যুক্তরাষ্ট্রে টাকা পাচার হচ্ছে, সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে, দুবাইতে টাকা পাচার হয়েছে। এখন উনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে এই পাচারকৃত টাকাগুলো উদ্ধার করার জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে, এবং ওনাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি বিক্রি করে সেই মানে ব্যাংকগুলোকে যাতে ফেরত দেওয়া যায় বা কিছুটা রিকভার করা যায় সে চেষ্টা করতেছে। ইতিমধ্যে এসালাম গ্রুপের সমস্ত শেয়ার বাংলাদেশ ব্যাংকে অলরেডি বলে দিয়েছে তাদের কোনো শেয়ার ট্রান্সফার করা যাবে না, শেয়ার তারা বিক্রি করে সমস্ত টাকা পরিশোধ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এসালাম গ্রুপ যত টাকা পাচার করছে অত টাকা সম্পদ তো বাংলাদেশে তার নাই, অলরেডি সবকিছু পাচার হয়ে গেছে। তো এই যে দূরদর্শিতার অভাব বলা যাবে না, এটাই বলা হবে যে অতিমাত্রায় পেশাহীনতা এবং জবাবদিহিতা না থাকার কারণে গুটি কয়েক মানে উচ্চবিলাসী মানুষ তারা দেশটাকে ইচ্ছামতো লুণ্ঠন করে দেশের আজকে 12টা বাজিয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যে স্বৈরাচার বলা হয় যাদেরকে, ইতিহাসে বিখ্যাত স্বৈরাচার সাদ্দাম কিংবা হোসনি মোবারক, শেষে আমাদের শেখ হাসিনা ম্যাডামের নামও আসে, কারণ ওনাদের নীতি এবং স্টাইলটা একই রকম ছিলেন। ওনারা জনগণকে সবসময় আবদ্ধ করে রাখতেন একটা জায়গায় ভয় এবং ভীতি দিয়ে জনগণকে আবদ্ধ করে রেখে ওনারা যেন তেনভাবে ক্ষমতা আঁকড়ে রাখতেন। এবং ওনাদের যে একটা চেতনা ছিল সেই চেতনাটা হলো দৃশ্যমান কিছু চেতনা, যেটা ওনারা বারবার টেলিভিশনের সামনে আসতেন এবং চেতনাগুলোকে দেখাতেন যে আমি পদ্মা সেতু বা ওই ধরনের ওই উন্নয়নের উন্নয়ন প্রকল্প এই করতে করতে আমাদের দেখা যাচ্ছে যে উনি বিশাল অঙ্কের টাকা বৈদেশিক থেকে ঋণ নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে আজকে যেটা শিশু জন্মগ্রহণ করবেন সেও একটা ঋণের বোঝা নিয়ে এসে জন্মগ্রহণ করতেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর ব্যাপার। একটা প্রধানমন্ত্রীকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে আমি আমার এই বয়সে কখনো দেখিনি, আর দেখবো কিনা জানি না। কিন্তু এত বিশাল অঙ্কের ঋণ নিয়ে উনি কী করছেন সেটারও জবাব দিতে নাই। কিছুদিন আগে আপনাদের জ্বালানি খাতের একজন উপদেষ্টা সাহেব বলেছেন যে যেখানে হাত দিই সেখানেই দুর্নীতি। তো দুর্নীতিটা এত পর্যায়ে গেছে যে সেটা আসলে বলার বানো না। শুধু ব্যাংকিং ক্ষেত্রে শুধু দুর্নীতি মানে সীমার বাইরে দুর্নীতি গুটি কয়েক হাতে জিম্মে ছিল। আপনি আইএফআইসি ব্যাংক বলেন, তারপরে এক্সিম ব্যাংক বলেন, কালকে ওই তথ্য দিয়েছিল আপনাদের আব্দুল মিন্টু সাহেব যে বসুন্ধরা গ্রুপের ওনার ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে 3000 কোটি টাকা ঋণ। তারপরে আপনার নাসা গ্রুপের 1000 কোটি টাকা ঋণ। উনি এক সময় দীর্ঘদিন আওয়ামী ছত্রছায়ায় ব্যাংকার অ্যাসোসিয়েশন নেতা ছিলেন। তারপরে আপনার বোধহয় সাবেশন চৌধুরীর 816 কোটি টাকা ঋণ। তো এই যে ঋণের বোঝা, তো এই ঋণের বোঝা থেকে বেরোতে গেলে উনি কিছুক্ষণ আগে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একটা কথাই বলেছেন যে আমি যদি নগদ টাকা 2 লক্ষ কোটি টাকা আমাদের দিতে হবে যদি ব্যাংকগুলোকে ঠিক করে রাখতে হয়। এটা আমি কোত্থেকে পাবো? যদি আমি আগে সরকারের মতো যদি করি, নগদ টাকা ছাপাই, তাহলে আমাকে করতো। নগদ টাকা ছাপালে মুদ্রাস্ফীতি বাড়বে, ডলারের দাম বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, দাম বাড়বে। আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। এখন আপনি দেখেন যে 98 টাকার ডলার বিগত সরকাররা বলে 120 টাকা পর্যন্ত উঠছে। তো কেন এত টাকা আসলো? ওই যে আমাদেরকে জনগণকে অন্ধকারে ডার্কে রেখে তারা কিন্তু দিনের পর দিন টাকা ছাপিয়ে এই অকারেন্সগুলো করেছেন, সেই অকারেন্সগুলো খেসারত কিন্তু এখন জনগণকে দিতে হচ্ছে। জি, ধন্যবাদ।
জনাব মাহফুজ কবির, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমরা যেই ঋণের ব্যাপারে কথা বলছিলাম, এই যে ঋণগুলো পাচার হয়ে গেছে, যেগুলো এখানেই নেই, সেগুলো তো আমরা আর সম্পদ জব্দ করে সেগুলো আর রিকভার করতে পারছি না। যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো আসলে পুরোটা অর্থ বা দেশে আনার কি কোনো সম্ভাবনা আছে বলে আপনার দৃষ্টিতে মনে হয় কিনা? আসলে আমরা কাজে হাত না দিয়ে তো বলতে পারি না যে আনতে পারবো কি পারবো না, তো আমাদের প্রসেসটা শুরু করতে হবে। এখন আইন তো রয়েছে নিশ্চয়ই, যে আমাদের অর্থ পাচার হলে আন্তর্জাতিক আইন রয়েছে, এখানে আসলে কিছু সহযোগিতা নিতে হবে। বিশেষ করে আমি বলবো যে জাতিসংঘের একটা সহযোগিতা প্রয়োজন, তার কারণ তাদের কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে একটা আইন আছে, এবং যারা স্বাক্ষরকারী দেশ তারা কিন্তু তখন সহযোগিতা করে সরকারকে। তো এটা একটা, আরেকটা হলো যে পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি। এটা একটা খুবই শক্তিশালী একটা চুক্তি, যার মাধ্যমে যদি আমরা যে দেশগুলোর সঙ্গে চুক্তিটা করব, তারা তখন আমাদেরকে সহযোগিতা করবেন আইনগতভাবে, যাতে করে বিভিন্ন পেপারস দিয়ে ওই টাকাগুলো ফেরত নিয়ে আসা, বা সম্পদ যদি থাকে অবৈধভাবে যদি এটা পাচার করার টাকার মাধ্যমে করা হয়, তাহলে বিক্রি করে তখন এই অর্থটা ফেরত আনা সম্ভব। তবে এটা আমাদের বুঝতে হবে যে আসলে পুরো টাকাটা হয়তো আনা যাবে না, এটাই বাস্তবতা। আমরা যদি একটা অংশ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাকিদের জন্য এটা শিক্ষা। তার কারণ পিকে হালদারের মতো যে সমস্ত স্ক্যাম বা অন্য যে সমস্ত স্ক্যাম আমরা দেখলাম পরবর্তী সময়ে, যে এসালম গ্রুপ, তো তারা যে পরিমাণে আসলে এই অর্থগুলো পাচার করেছে, আরও অনেক নাম না জানা অনেকেই রয়েছেন যাদের অনেকগুলো ফাইল আছে, প্রায় 1000টার মতো ফাইল কিন্তু ইতিমধ্যে দুদক তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের সহায়তা নিয়ে। ফাইলগুলো আছে, সেগুলো ওপেন করা হোক এবং একটা একটা করে ধরে নিয়ে আসা হোক। তো এটা হলে যেটা হবে যে জাতিসংঘ এবং যদি আমরা আইনগত সহযোগিতা চুক্তি এটার মাধ্যমে আসতে পারি, তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তাদের ওইখানে অনেকগুলো অর্থ পাচার হয়েছে, দুবাইয়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। তো এটা ছাড়া সিঙ্গাপুর, তারাও রাজি আমাদেরকে সহযোগিতা করতে, এবং ইউরোপের অনেক দেশ, বিশেষ করে সুইজারল্যান্ড, তারাও কিন্তু সহযোগিতা করবে। তো এইভাবে নিয়ে আমরা যদি একটা উদাহরণ স্থাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সম্ভব পরবর্তী সময়ে যে অন্যদেরকে ধরা। তো এইভাবে করে আমাদের এগিয়ে হতে হয়। আমরা যদি মনে করি যে না ঠিক আছে পারবো না, হবে না, সেভাবে কিন্তু চলবে না। এখন কিন্তু সময় পরিবর্তিত হয়েছে, মানুষ অনেক সচেতন, এবং এখন কিন্তু একটা প্রতিশ্রুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে, গভর্নর খুবই পরিষ্কার, এবং একই সঙ্গে যে সরকার অত্যন্ত স্বচ্ছভাবে সুন্দরভাবে তারা কিন্তু বলছে যে না, এই পুরো ব্যাংক খাতে সংস্কার করা হবে, পাচার করা অর্থ ফেরত নিয়ে আসা হবে। এই কমিটমেন্টটাই খুব ইম্পর্ট্যান্ট, এবং এটাই মানুষের মধ্যে আশা যোগাচ্ছে। আমি মনে করি যে সারা পৃথিবীতে একটা মেসেজ চলে গেছে ইতিমধ্যে, যে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই অর্থগুলো ফেরত নিয়ে আসতে। সুতরাং এখন তারা আসলে আমাদেরকে সহযোগিতা করতে রাজি। জি, আপনার কাছে আমি আবারও ফিরবো এই প্রশ্নের পরের অংশ নিয়ে। তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি আজানের ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আমরা কথা বলছি বর্তমান সরকারের ব্যাংকিং খাত এবং অর্থনীতি নিয়ে, ব্যাংকিং খাত সংস্কার এবং অর্থনীতি নিয়ে। জনাব মাহফুজ কবির, আপনি বলছিলেন ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিয়ে, বর্তমান সরকারের স্বচ্ছতা নিয়ে। এই স্বচ্ছতাটা নিশ্চিতকরণে আসলে কি কি পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এটা সবার কাছে একই প্রশ্ন। এই 18 কোটি মানুষ আসলে এই পুরো ব্যাংকিং খাতের দিকে তাকিয়ে আছে, এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, যেটা অত্যন্ত দুর্বলতার পরিচয় দিচ্ছিল এবং অনেক ক্ষেত্রে তথ্য গোপন করছিল, অনেক কিছুই আমরা পাচ্ছিলাম না। আমরা দেখতে পেলাম যে 2,11,000 কোটি টাকার কথা বলা হচ্ছে ঠিক, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু পুরো ব্যাংক খাতটা, মানে আর্থিক খাতটা কিন্তু একেবারে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থায় চলে গেছে ধ্বংসের হয়তো দ্বার প্রান্তে, এরকমই বলা হচ্ছে। এখন এই খাতটা ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু এই সুশাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছতাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, যে আসলে খেলাপি ঋণ কত, ঝুঁকিপূর্ণ ঋণ কতটুকু আছে, সেইটার পূর্ণাঙ্গ তথ্য জাতির সামনে প্রকাশ করা। সেটা যতক্ষণ পর্যন্ত না জানবে জনগণ, ততদিন পর্যন্ত কিন্তু এই সংশয়গুলো থাকতে চলবে। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তো হয়ে গেছে, কিন্তু তাদের মূল কাজটা কিন্তু আসলে এই অবকাঠামো বা অন্যান্য উন্নয়ন প্রকল্প, সেগুলো ব্যাংকিং খাতের জন্য যে কমিশন তৈরি করা, সেটার কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো হচ্ছে না। ইতিমধ্যে মানে গতকালকে যেটা এসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলেছেন যে 3টা আলাদা করে কমিটি, কমিশন এগুলো করবেন। তাদের কি কাজ হবে, তাদের টিওআরটা তৈরি হচ্ছে কিনা, তারা কতদিন ফাংশন করবেন, কী কী জায়গায় তারা কাজ করবেন, সেই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। এবং যত দ্রুত এটা করা সম্ভব হবে, তত দ্রুতই কিন্তু ওই কমিশনটা কাজ করতে পারবে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফার্স্ট পার্টি, এবং তারা যথেষ্ট দুর্বল, তাদের সেই সক্ষমতা নেই যে পুরো ব্যাংকিং খাতটাকে অ্যাসেস করবে। তার কারণ এটা যদি করতে পারতো, তাহলে একদিনে কিন্তু আমরা খেলাপি ঋণের তথ্যটা পেতাম, এখন আমরা পাইনি। সুতরাং এখানে খুব দ্রুত একটা কমিশন গঠন করে দিয়ে তাদেরকে বলে দিতে হবে যে অন্তত কিছু ইনফরমেশন, বিশেষ করে যে খেলাপি ঋণের প্রকৃত তথ্য, কোন ব্যাংকের কি অবস্থা সেটা বলা, এবং এই মার্জার অ্যাকুইজিশনের পরবর্তী স্টেপটা কি, কোন কোন ব্যাংকের পরে আসবে এবং কত দ্রুত এটাকে নিয়ে আসা হবে, এটা একটা। আর একটা হচ্ছে যে আসলেই কোন কোন অর্থ উদ্ধার করা যাবে, অন্তত যে এই লো হ্যাঙ্গিং ফ্রুট কিছু আছে নিশ্চয়ই, যে যে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রয়েছে, তাদের ওইখান থেকে দ্রুত কিছু অন্তত অর্থ যদি ফেরত নিয়ে আসতে পারি, তো সেটার ব্যবস্থা করা, এবং কিছু অন্তত শিল্প গোষ্ঠীকে এবং ব্যক্তিকে ব্ল্যাকলিস্টেড করা।
যে তারা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বাংলাদেশে করতে পারবে না। ওই সমস্ত ব্যক্তির উপর যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু জনগণ একটা মেসেজ পেয়ে যাবেন যে না এই একটা বোল্ড স্টেপ নেওয়া হয়েছে। তো এইভাবেই আসলে আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা এগুলো তৈরি করা যায়। এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করতে কত বছর বা ব্যাংকিং খাতের এখন যে ভঙ্গুর অবস্থা চলছে এই অবস্থা রিকভার করতে আসলে কতদিন সময় লাগতে পারে আপনার মনে হয়? আমি মনে করি যে ইনিশিয়াল কাজটা আমাদের করতে হবে 3 থেকে 6 মাসের মধ্যে, যে বড় যে কাজগুলো রয়েছে হাতে, তো সেগুলো করা। আর আমাদের ব্যাংকিং যে কোম্পানি আইন, সেই আইনের মধ্যে একটু হাত দিতে হবে। তার কারণ ইতিমধ্যে যেগুলো হয়েছে যে একই পরিবার থেকে অনেকেই আসছেন এবং মানে পরিচালক হিসেবে, এবং আমরা কিছু ব্যাংকে হয়তো রিফর্ম করেছি যেখানে পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছি, নতুন করে গঠন করেছি, কিন্তু আইনটাতে যদি আমরা সংস্কারটা না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থেকে যাবে। তো এটা একেবারে ইমিডিয়েটলি করা। আর একই সঙ্গে আমাদের এই যে দিনের পর দিন আসলে একই পরিবার থেকে লোকজন থাকবে এইটার মধ্যে, যে কমিটির মধ্যে, তো সেই জায়গাতে একটু হাত দেওয়া। আর সব মিলে আমরা তো দেখলাম যে মানে যে আইনটা রয়েছে সেই আইনের কারণেই কিন্তু বা সেই আইনটাকে ভাঙিয়ে কিন্তু এই অনেকেই এই টাকা লুটপাট করছেন, ব্যাংক থেকে অর্থ পাচার করছেন, বিভিন্ন রকমের স্ক্যাম হচ্ছে, ডকুমেন্টেশন ছাড়াই ঋণ চলে যাচ্ছে। তো এইভাবে করে যে যে দুর্বলতাগুলো তৈরি হয়েছে, তো সেইটা যাতে আর না হয় সেটার কারণে আসলে আমাদের একটা পাথওয়ে দরকার, একটা রূপকল্প দরকার। তো সেইটা আমি মনে করি যদি 6 মাসের ভিতরে করে ফেলতে পারে তাহলে পরবর্তীতে সেটা এগিয়ে নেওয়া যাওয়াটা সহজ হবে। তো এইভাবে করে আমাদের আসলে অগ্রসর হতে হবে। আচ্ছা, ইন্স্যুরেন্স যে অনেকগুলো আছে সেসব ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো ধরনের সংস্কার প্রয়োজন কিনা আপনার? হ্যাঁ, ইন্স্যুরেন্স খাতটা কিন্তু আসলে এই খুবই দুর্বল অবস্থাতে আছে এবং বিগত সরকার হাত দিয়েছিল, কিন্তু আসলে তো আমাদের বুঝতে হবে যে দুর্নীতিবাজরাই কিন্তু একদিকে ব্যাংক, অন্যদিকে ইন্স্যুরেন্স খাত, প্রত্যেকটা জায়গাতে আসলে এই তাণ্ডব চালিয়েছে। তো আমি মনে করি যে বিমার আইনটা রয়েছে সেই আইনটার কিছু যথাযথ প্রয়োগ করতে হবে। অনেকে আছে তারা কিন্তু কি করে যে জেনারেল ইন্স্যুরেন্স বিশেষ করে হয় সেটা হলো যে অনেকে দাবি পরিশোধ করে না, আর ইন্স্যুরেন্সগুলো কাভারেজও সেরকম নেই, অথচ এটার অনেক বড় রকমের ভূমিকা রয়েছে। তো এই জায়গাতে সুশাসন প্রতিষ্ঠা করাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ বিমার উপরে মানুষের আস্থা নেই বললেই চলে এখন। তো এখন এই জায়গাতে আমাদের হাত দিতে হবে, এবং ব্যাংক, বিমা এবং একই সঙ্গে যে শেয়ার বাজার, এই তিনটাকে যদি একসঙ্গে আমরা ধরি তাইলে সেক্ষেত্রে পুরো আর্থিক খাতটা তৈরি হয়, এবং এর সাথে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, এনজিও রয়েছে, যার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সবগুলোকে একটা প্যাকেজের মধ্যে নিয়ে এসে আমি মনে করি যে একটা রোডম্যাপ যদি তৈরি করা হয় তাহলে এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন প্রত্যেকটা জায়গায় নিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ। জনাব আখতারুজ্জামান, আপনার কাছে আমি জানতে চাই, এই যে গত মাসে আপনি দেখেছেন, খেয়াল করেছেন, রেমিটেন্সের পরিমাণ কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছিল, প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে আগ্রহী হচ্ছিল না ব্যাংকিং চ্যানেলগুলোর মাধ্যমে, কিন্তু সরকার পতনের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু সেই রেমিটেন্সের জায়গায় বড় একটা পরিবর্তন এসেছে। তো সেটা ধরে রাখতে আসলে আমাদের কি করা উচিত, যেটা আসলে রিজার্ভে আমাদেরকে সাহায্য করবে? এখানে একটা কথা আপনাকে বলতে চাই, 1/11 পরবর্তী সরকার যখন প্রতিষ্ঠিত হলো, শেখ হাসিনা সরকার 2009 সালে, ডক্টর আতিয়ার রহমান সাহেবকে যখন দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, তখন রিজার্ভের চুরি তথ্য উনি কিন্তু জানাতে 24 দিন পরে জনসমক্ষে জানিয়েছে। আচ্ছা, এতদিন কিন্তু উনি তথ্যটা গোপন রেখেছে। 2 নম্বর, উনি নামে বেনামে আওয়ামী ছত্রছায়ায় বহু ব্যাংকে অনুমোদন দিয়েছে। যেই ব্যাংকগুলোর মধ্যে আজকে প্রায় অনেকগুলো ব্যাংক নিচ্ছিন্নর পথে, যেমন পদ্মা ব্যাংক, সিটিজেন ব্যাংক খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তো এই ব্যাংকগুলো কিন্তু আসলে মার্জ করেও যে কোনো একটা সুবিধা হবে তা কিন্তু না। ওখানে মহিউদ্দিন খান আলমগীরকে সভাপতি দেওয়া হলো, পদ্মা ব্যাংকে চেয়ারম্যান করা হলো। তো উনি যে অনিয়মগুলো করেছেন সেই অনিয়মের জন্য ওনার কিন্তু কোনো বিচার হয় নাই, উনি বুক ফুলিয়ে চলতেছেন, ওই আমলে আমরা দেখলাম। তারপরে বেসিক ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারি, এইভাবেই শুরু হলো ব্যাংক খাতের অনিয়ম, এবং রিজার্ভ ওখান থেকে আস্তে আস্তে কমা শুরু করলো। ছাত্র আন্দোলন যখন তুমুল পর্যায়ে, তখন এই ছাত্ররা যখন নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশের যে কোটার বিপক্ষে, আমাদের তৎকালীন সরকার প্রধানমন্ত্রী যখনই বিএনপি বা অন্যান্য দল কখনো মিটিং করতো তখন সেখানে ভেঙে দিতেন। অর্থাৎ ফুটবল খেলা যেরকম মেসি যখন মাঠে নামে তখন মেসিকে 4-5 জন পাড়া দেয়, গোল করে মার্টিনেজ বা গোল করে আলভারেজ। এখন ছাত্রদের আন্দোলনে উনি তো প্রথম দিকে একটু করতে পারে নাই। পরবর্তী পর্যায়ে ছাত্রদের সাথে যখন সব রাজনৈতিক দল, সব অভিভাবক মহল এবং সমস্ত স্কুলের ছেলে মেয়েরা, আমার বাসার সামনে আমি দেখলাম ইস্ট ওয়েস্ট বা আইডিয়াল স্কুল,
আমাদের অনুষ্ঠানের সময় তো একদমই শেষের দিকে, আমি জাস্ট একটু আপনার কাছে মানে কি পয়েন্টে জানতে চাচ্ছিলাম যে এই রিজার্ভগুলো বাড়ানোর জন্য বা রেমিটেন্সের প্রবাহটা ধরে রাখার জন্য আমাদের আসলে কি কি করা উচিত, যেটা এখন প্রবাহ আসতে শুরু করেছে রেমিটেন্সের। হ্যাঁ, এখানে সুখবর যেটা, রেমিটেন্স কিন্তু এখন আসা শুরু হয়েছে। জি জি, রেমিটেন্স আসা শুরু হয়েছে এবং আমাদের মনে হয় অনেকগুলো ব্যাংকেরই বাইরে কিন্তু আমাদের মানি এক্সচেঞ্জ আছে, জি এবং সেই সব মানি এক্সচেঞ্জের মধ্যে প্রবাসীদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে যাতে আমাদের এখানে রেমিটেন্স পাঠানো হয়। তো সেখানে এই উদ্যোগগুলো গ্রহণ করলে, এবং প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব পলিসি আছে, সেই পলিসি মোতাবেক তারা যদি আগে এগিয়ে থাকে তাহলে কিন্তু রেমিটেন্স ধীরে ধীরে বাড়বেই, জি জি এবং এই সরকারের প্রতি সবার আস্থা আছে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মাহফুজ কবির, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার মতে এখন যে রেমিটেন্স প্রবাহটা চলছে এটা কি আমরা ধরে রাখতে পারবো কিনা, আর এটা যদি চলতে থাকে এরকম ঊর্ধ্বগতিতে চলতে থাকে রেমিটেন্সের প্রবাহ, তাহলে কি আমাদের রিজার্ভের যে জায়গাটাতে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা রিকভার করতে পারবো কিনা? আমি প্রথমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, সেটা হলো যে 2.22 বিলিয়ন যেটা এসছে আসলে অগাস্টে, সেটার কিন্তু একটা অংশ জুলাইয়ের, তার কারণ জুলাই একটা অংশ কিন্তু আসেনি এই রেমিটেন্স এই আন্দোলনের সময়ে, তো সেটা এসছে। এবং একই সময়ে যে আমাদের অগাস্ট মাসে এটা বন্যা হয়েছে, তো এই পুরোটা মিলে কিন্তু 2.22, কিন্তু এর আগে আমরা দেখেছি যে কোরবানির সময় 2.57ও এসছে, মানে অনেক বেশি এসছে। তো সুতরাং এখানে আমাদের অতটা আসলে আশান্বিত হওয়ার সুযোগ কম, তার কারণ এখনো কিন্তু এখনো কিন্তু সেই ইনফর্মাল চ্যানেলটা রয়েছে। আমার মনে হয় যে ইনফর্মাল চ্যানেলটা প্রথমে ভাঙতে হবে। এই যে সিন্ডিকেট, এই যে হুন্ডি, এবং শোনা যায় যে ওইখানেও যারা বিদেশে যে সমস্ত ব্যাংকের শাখা রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদেরও কেউ কেউ এই যে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এই চক্রটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অল্প করে হয়তো কিছুটা পারবে, কিন্তু আমরা খুব বেশি বড় সুফল পাবো না। ইতিমধ্যেই যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টাকে বলে গেছেন যে 5 বিলিয়ন আসে ফর্মালে আর 5 বিলিয়ন আসে ইনফর্মালে। তো এই যে একটা বিশাল অ্যামাউন্ট, তো সেই অ্যামাউন্টটাকে আমাদের ফর্মালে নিয়ে আসতে হবে। এটার জন্য আমি মনে করি যে ওই শাখাগুলোতে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তাদের ফেরত নিয়ে এসে বিচার করতে হবে এবং ভালো কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে যাতে করে এই পুরো অর্থটা ফর্মাল চ্যানেলে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্বে। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।